কই গো ছোট্ট বন্ধুরা, তোমাদের গল্পমণি তো আবার এসে গেল। এই প্রচণ্ড গরমে তোমরা আপনারা কেমন আছেন একটু জানান, কমেন্ট করুন। দীর্ঘদিন কোনো কমেন্ট পাচ্ছি না, আর শেয়ার তো দেখতেই পাচ্ছি না। তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিন চ্যানেলটাকে, অনেক গল্প তো আসছে। আজকের গল্প বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পৈতৃক ভিটা। মধুমতি নদীর ওপরেই সেকালের প্রকাণ্ড কোঠাবাড়িটা। রাধামোহন নদীর দিকে বারান্দাতে বসে একটা বই হাতে নিয়ে পড়বার চেষ্টা করলো বটে, কিন্তু বইয়ে মন বসাতে পারলে না। কেমন সুন্দর ছোট্ট গ্রাম্য নদীটি, ওপারে বাঁশবন, আমবন, বহুকালের ফলের বাগান যেন প্রাচীন অরণ্যে পরিণত হয়েছে। একা এত বড় বাড়িতে থাকতে বেশ লাগে, খুব নির্জন, কিন্তু পড়াশোনা করবার পক্ষে কিংবা লেখাটেকার পক্ষে জায়গাটা বেশ। তাদের পৈতৃক বসত বাড়তি বটে, তবে কতকাল ধরে তাদের কেউ এখানে আসেনি, কেউ বাসও করেনি। রাধামোহনের বাবা স্বর্গীয় শ্যামাকান্ত চক্রবর্তী তার বাল্য বয়সে গ্রাম ছেড়ে চলে যান মেদিনীপুরে তার মামার বাড়ি। সেখান থেকে লেখাপড়া শিখে মেদিনীপুরে ওকালতি করে বিস্তর অর্থ উপার্জন করেন এবং সেখানে বড় বাড়িঘর তৈরি করেন। স্বগ্রামে যে একেবারেই আসেননি তা নয়, তবে সে দু একবারের জন্য এসে বেশি দিন থাকেনও নি। অত বড় পসারওয়ালা উকিল থাকলে তার চলতো না। গ্রামের বাড়িতে জ্ঞাতি ভাইরা এতদিন ছিল, তারা সম্প্রতি এখান থেকে উঠে গিয়ে অন্য জায়গায় বাস করছে। কারণ গ্রামে বসে থাকলে আর সংসার বা আর কিছু চলার মতন কোনো উপায়ই হয় না। যা কিছু জমি জমা আছে না দেখলে থাকেও না, বাড়িটার একটা ব্যবস্থা করতে হয়, নইলে বাড়িঘর সব নষ্ট হয়ে যাবে। রাধামোহন নিজে গত বছর ওকালতি পাশ করে পরলোকগত বাবার পসারে বসেছে। এবার দেশের চিঠি পেয়ে পুজোর ছুটিতে একাই গ্রামে এসেছে, বাড়িঘর জায়গা জমির একটা বিলি ব্যবস্থা করতে। পাশের বাড়ির বৃদ্ধ ভৈরব মারুজ্জে দুদিন খুব দেখাশোনা করছেন। তিনি জোর করে তাঁর বাড়িতে রাধামোহনকে নিয়ে গিয়ে কদিন খাইয়েওছেন, নইলে রাধামোহন নিজেই রেঁধে খাবে পৈতৃক ভিটেতে, এটা ঠিক করেই এসেছিল। ভৈরব মারুজ্জের বড় ছেলে কেষ্ট এসে বলল, দাদা চা খাবে না? শুন, তুই নিয়ে আয় এখানে কেষ্ট, বেশ লাগছে সন্ধেবেলাটা নদীর ধারে। আনবো? সেই ভালো, যা। গ্রামের সবাই অবশ্যই আত্মীয়তা করেছে, ভালোবেসেছে। বৃদ্ধ লোকেরা বলেছে, আহা তুই শ্যামাকান্ত দার ছেলে, কেন হাত পুড়িয়ে রেঁধে খেতে যাবে? আমরা তো মরিনি এখনো, এসো আমাদের বাড়ি। রাধামোহন সবার কাছেই কৃতজ্ঞ। কেষ্ট চা দিয়ে কিছুক্ষণ গল্প করে চলে গেল। তারপর রাধামোহন আবার একলা। অন্ধকার রাত, মধুমতির জলে তারাভরা আকাশের ছায়া পড়েছে। রাধামোহন বসে বসে ভাবছে, এই এত বড় বাড়িটা তার ঠাকুরদাদা তৈরি করেছিলেন কেন এখানে? সেকালের পুলিশের দারোগা ছিলেন তিনি, অনেক পয়সা রোজগার করেছেন বটে, কিন্তু বৈষয়িক বুদ্ধি ছিল না সেকালের লোকের। এই বন জঙ্গলে ভরা গ্রামে কেউ পয়সা খরচ করে বাড়ি করে? কি কাজে আসছে এখন? আচ্ছা, সুরকির কলওয়ালারা বাড়িটা নেয়, তাহলে পুরনো ইটের দরে বাড়িটা বিক্রি করা যায়। খুট করে কিসের একটা শব্দ শোনা গেল। রাধামোহন দেখলে একটা 10-11 বছরের টুকটুকে ফর্সা মেয়ে ঘরের দাওয়ার আড়াল থেকে উঁকি মারছে। ঘরের মধ্যে হ্যারিকেন জ্বলছে, বারান্দাতে সামান্য আলো এসে পড়েছে, সুতরাং একেবারে অন্ধকারে সে বসে নেই। ভৈরব মারুজ্জের একবার ছেলে পাঠায়, একবার মেয়ে পাঠায়। লোকটা খুব যত্ন করছে বটে। ও বললে, কি খুকি, ভাত হয়েছে বুঝি? একটু পরে মেয়েটা সসংকোচে বাইরে এসে দাঁড়ায়। রাধামোহন বললে, তোমার নাম কি? লক্ষ্মী। বেশ নাম, পড়ো? গান জানো? রাধামোহন এসে বললে, তবে তো মুশকিল দেখছি।
বিয়ের বাজারে তুমি যে বিপদে পড়বে। রান্না? মেয়েটি ঘাড় নেড়ে জানায় যে সে রান্না জানে। ওই একটা ভালো গুণ রয়েছে তোমার। কি কি রান্না জানো? সব। সব? বাহ, বেশ খুকি তুমি। বসো। বালিকা লজ্জা পেয়ে ঘাড় নেড়ে বললে, না না, বসবো না। কেন, কাজ আছে? না। তবে বসো। না, আমি যাই, তুমি খেয়ে এসো। যাচ্ছি। ভাত হয়েছে? তোমার খুব খিদে পেয়েছে না? যাও খেয়ে এসো। রাধামোহন কি একটা বলতে গিয়ে পেছন ফিরে দেখলে খুকি কখন চলে গিয়েছে। সে একটু পরে মারুজ্জে বাড়িতে খেতে গেল। ভৈরব মারুজ্জে বললেন, এসো বাবাজি এসো, রান্না হয়ে এলো প্রায়। রাধামোহন বললে, হ্যাঁ, আপনার মেয়ে ডাকতে গিয়েছিল যে। খাওয়া দাওয়া করে রাধামোহন চলে এলো। একা নির্জন বাড়িতে তার বেশ লাগে। তার পূজ্যপাদ ও পিতৃপুরুষেরা যেন অদৃশ্য চারণে এখানে বিচরণ করে। এই বাড়িতে তার পিতামহ বাল্যকালে খেলে বেরিয়েছেন। তার পিতামহী নববধূ রূপে প্রথম এসে দুধে আলতায় পা রেখে দাঁড়িয়েছেন এই বাড়ির প্রাঙ্গণে। আজ তারা বিদেশ গিয়ে বড় বড় বাড়ি ফেঁদে বাস করছে, দেশকে ভুলেছে। গভীর রাতে ঘুমের ঘোরে সব পূর্বপুরুষরা যেন এসে অনুযোগ করেন, কেন আমাদের ছেড়ে চলে গেলে? কি করেছিলাম আমরা? পরদিন সকালে উঠে সে নিজের জমি জমা নিয়ে ব্যস্ত রইল। সারাদিন কাটল সেভাবে। রাত্রে বারান্দাতে বসেছে। আবার সেই খুকিটা এসে দরজার আড়ালে দাঁড়ালো। প্রথমটা রাধামোহন টের পায়নি। বড় লাজুক মেয়ে, নিঃশব্দ চরণে কখন এসে যে দাঁড়ায়। রাধামোহন বলল, ও খুকি, ভাত হয়েছে নাকি? আজ দেরি হবে, মাংস রান্না হচ্ছে তোমার জন্যে। সত্যি? তবে তো আজ ফিস্টের ব্যবস্থা। ও, তুমি বুঝি ফিস্ট বুঝতে পারলে না? ভোজ যাকে বলে। কি বলো? খুকি হেসে চুপ করে রইল। বেশ মেয়েটি, বেশি কথা বলে না, শান্ত সলজ্জ ব্যবহার। রাধামোহন বললে, তোমার মামার বাড়ি কোথায় খুকি? ভুলে গিয়েছি। ভুলে গিয়েছি? কিরকম? সেখানে যাও না? খুকি ঘাড় নেড়ে বললে, না। রাধামোহনের হাসি পেল খুকির কথায়। বেশ নিঃসংকোচ ভাবর। খুকি আবার বললে, তুমি একা এসেছো কেন? রাধামোহন হাসতে হাসতে বললে, কেন বলো তো? বৌঝিদের নিয়ে এসো, এত বড় বাড়ি পড়ে আছে, আমোদ করুক। তোমার তাই ইচ্ছে খুকি? খুব। আমি তো তাই চাই। কেন? কতকাল এবারই এমনই পড়ে আছে না, কেউ পিদিম দেয় না। এ কথাটা ওর মুখ থেকে শুনে রাধামোহনের আশ্চর্য লাগলো। এতটুকু মেয়ের মুখে এমন কথা? পাকা গিন্নির মতো। ও কৌতুকের সঙ্গে বললে, তোমার তাতে খারাপ লাগে খুকি? বাহ, লাগে না। তোমরা সবাই এসো, বাড়িতে শাক বাজুক, সন্ধ্যের পিদিম দেওয়া হোক। কথা শেষ করেই সে ব্যস্তভাবে বলল, তোমার খুব খিদে পেয়েছে না? বড্ড রাত হয়ে গেল। না না, এমন আর বেশি রাত কি? তোমার আবার সকালে খাওয়া অভ্যেস, এ কথাও সে জিজ্ঞাসা করল। তুমি কি করে জানলে খুকি? একটু হেসে একটা সুর মাত্র শোনা গেল, কোনো উত্তর এলো না। একটু পরে মাথা দুলিয়ে দুলিয়ে খুকি বলল, ভালো লাগে, বড্ড ভালো লাগে। রাধামোহন ওর দিকে তাকিয়ে বলল, কি ভালো লাগে খুকি? এই তুমি আজ এসেছ, কেউ তো কখনো আসে না বাড়িতে। তুমি যাও, মাংস রান্না হয়ে গেছে। হয়ে গেছে? তুমি কি করে জানলে? খুকি হেসে বলল, আমি জানি যে। যাও তুমি। দাঁড়াও, আমি মুখটা ধুয়ে আসি, একসঙ্গে যাব। মুখ ধুয়ে এসে কিন্তু রাধামোহন খুকিকে আর দেখতে পেলে না। চঞ্চল মন ছেলে মানুষের, আগেই চলে গেছে। বেশ খুকিটি, কেমন পাকা পাকা কথা বললে হাসতে হাসতে প্রাণ যায়। ভৈরব বারুর চোখে দেখে বলল, এসো এসো বাবাজি, এই তোমায় রাখতে পাঠাচ্ছিলাম। আজ একটু বেশি রাত হয়ে গেল, মাংস নেওয়া হলো আজ। বলি রোজ রোজ
ডাল ভাত ওরা খেতে পারে না। আমার বাড়ি আজ দুদিন খাচ্ছে, সে আমার ভাগ্যি, নইলে ওদের অভাব কি আর। তাই আজ রাধামোহন সলজ্জভাবে বলল, না না, সে কি কথা, যা জুটবে তাই খাবো। পর ভাবেন নাকি কাকা, আমি তো বাড়িরই ছেলে। পরদিনও আবার খুকি সন্ধ্যার সময় এসে হাজির। রাধামোহন বললে, এসো খুকি, তোমার কথাই ভাবছিলাম। খুকি হেসে বললে, আমার কথা? সত্যিই তোমার কথা ভাবছিলাম। খুকি ছেলে মানুষই ভাবে ঘাড় দুলিয়ে হেসে বলল, কেন, আমি জানি। তুমি জানো? জানি, কিন্তু বলবো না। রাধামোহন আজ খানিকটা সন্দেশ আনিয়ে রেখেছে খুকিকে দেবে বলে। অবশ্য আনিয়েছিল হরিনন্দীর চাকর অমূল্যকে দিয়ে, ইসলামকাঠির বাজার থেকে। ইসলামকাঠির সন্দেশ এ অঞ্চলে বিখ্যাত। অমূল্য দেখা যাচ্ছে গল্প করে বেরিয়েছে। রাধামোহন মনে মনে বিরক্ত হয়ে উঠল অমূল্যর ওপর। খুকিকে হঠাৎ খুশি করে দেবে সন্দেশ হাতে দিয়ে ভেবেছিল, সেটার হলো কই। তবুও রাধামোহন বললে, না, তুমি জানো না খুকি। কি বলো তো? খুকি মৃদু হেসে বলল, জানি আমি। ওর হাসির মধ্যে এমন একটা বিজ্ঞতা আছে যে রাধামোহন আর কোনো প্রশ্ন করলে না এ নিয়ে। ও জানে। ওর মৃদু হাসির মধ্যে দিয়েই সে কথা বোঝা গেল। অমূল্যটা আচ্ছা তো, পাড়া গাঁয়ের লোকের পেটে কি কোনো কথা থাকে না? খুকি আবদারের সুরে বললে, কই, দাও আমাকে সন্দেশ। রাধামোহন ব্যস্ত হয়ে ওকে সন্দেশ দিতে গেল, কিন্তু ওকে আর সেখানে দেখা গেল না। চঞ্চলা বালিকা কখন হঠাৎ চলে গিয়েছে। ওর ধরন বড় আশ্চর্য রকমের। আহারের সময় ভৈরব বালুজ্যের বাড়িতেও সন্দেশটা নিয়েই গেল। বললে, খুকি বড় লাজুক, তখন চলে এলো, ওকে একটু এই। ভৈরব বালুজ্য হেসে বললে, খুকি বুঝি তোমার কাছে গিয়েছিল? রোজই যায়, গল্প স্বল্প করে। তাই নাকি? হ্যাঁ, ও একটু লাজুক বটে, খুব ছেলে মানুষ তো। পরদিন সন্ধ্যায় খুকি আবার নির্দিষ্ট জায়গাটাতে এসে দাঁড়ালো, বারান্দাতে। রাধামোহন বললে, কাল অমন করে চলে গেলে কেন তুমি? আমি ভারী রাগ করেছিলাম কিন্তু। খুকি হেসে চুপ করে রইল। খেয়েছিলে সন্দেশ? বারে, যখন তুমি বললে ওই তো আমার খাওয়া হয়ে গেল। পরক্ষণেই সে যেন স্নেহের সুরে বলল, তুমি এসেছ, আমার কত ভালো লাগছে। বাড়িতে পিদিম জ্বলছে, একা একা ভালো লাগে। শহরে যাবে? চলো আমার সঙ্গে, চলো। আমার এখানেই ভালো। ওসব আমার ভালো লাগে বুঝি? বাহ, কত টকি ছবি, কত খাবার দাবার, হোক গে, আমার তাতে কি। তুমি আবার আসবে বলো? আসবো, নিশ্চয়ই আসবো, কেন আসবো না। এতদিন তো আসনি। ভিটেতে সন্ধ্যার সময় পিদিম জ্বলেনি তো। আচ্ছা, আজ আসি। তুমি তো মঙ্গলবারে যাবে। রাধামোহন একটু আশ্চর্য হলো। মঙ্গলবারে সে যাবে বলেছিল ভৈরব বালুজ্যকে। ভৈরব কাল আবার বাড়িতে গল্প করেছেন। তারপর দুদিন রাধামোহন বৈষয়িক কাজে অন্য গ্রামে গিয়ে রইল। সোমবার অনেক রাত্রিরে নৌকা করে স্বগ্রামে ফিরল বটে, কিন্তু ভৈরব বালুজ্যের বাড়ির কারুর সঙ্গে অত রাতে আর দেখা করল না। ঘরে চিড়ে মুড়ি যা ছিল তাই খেয়েই রাত কাটালো। পরদিন সে যাবার জন্য তৈরি হচ্ছে। ভৈরব এসে বলল, বাবাজি, কাল কত রাতে এলে? খেলে কোথায়? আমাদের ডাকা উচিত ছিল। তুমি তো ঘরের ছেলে, এত লজ্জা কেন? চে। রাধামোহন বলল, আপনার খুকিটিকে একবার ডেকে দিন না। বেশ বেশ, এখনই ডাকছি, দাঁড়াও। একটু পরে একটি 8 বছরের কালো মতো মেয়ের হাত ধরে ভৈরব বালুজ্য সেখানে নিয়ে এলেন। রাধামোহন বললে, এ খুকি তো নয়, এ দিদি। ভৈরব বালুজ্য বললেন, এ দিদির তো বিয়ে হয়ে গিয়েছে, সে তো শ্বশুর বাড়ি আছে, তুমি তাকে দেখোনি। তবে আপনার বাড়ির অন্য কোনো মেয়ে? আমার বাড়িতে বাবাজি আর কোনো মেয়ে নেই। তবে অন্য কোনো মেয়ে? কিন্তু না, আর কোনো মেয়ে পাড়ায় নেই ও বয়সের। 2 ঘর তো মোটে ব্রাহ্মণের বাস। বয়স কত?
রাধামোহনের হঠাৎ মনে পড়ে গেল, বলল, ওর নাম বলেছিল লক্ষ্মী। লক্ষ্মী? সে আবার কে? কই, ও নামের মেয়ে তো এই গ্রামেই নেই। তোমার শুনতে টুনতে ভুল হয়ে থাকবে বাবাজি। শুনতে ভুল হতে পারে নামটা, কিন্তু সে খুকিটি কে? সে তো আর ভুল হবে না। কই বাবাজি, বুঝতে তো পারলাম না। ও বয়সের ও নামের মেয়ে আমাদের পাড়ায় কেউ নেই ঠিকই। রাধামোহন চিন্তিত মনে বিদায় নিলে। আশ্চর্য ব্যাপার, খুকি বার দেখা করতে এলে না কেন? স্বগ্রাম থেকে ফেরবার পর 2 বছর পর রাধামোহন তার পিসির বাড়ি গিয়েছে জব্বলপুরে। সেখানে পুরোনো এক ফটো অ্যালবাম খুলে দেখতে দেখতে একটা মেয়ের ফটো চোখে পড়ল। এই মেয়েটাকে সে যেন কোথায় দেখেছে, ঠিক মনে পড়ল না। পিসিমাকে ডেকে ফটোটা দেখাতে তিনি বললেন, একে তুই দেখবি কোথায়? তো আমার ছোট বোন, ছোট পিসি 12 বছর বয়সে মারা যায়। তখন তুই কোথায়? তোর মায়ের বিয়ে হয়নি। আমরা তখন সব আমাদের গাঁয়ের বাড়িতেই থাকি। তারপর পিসিমা কতকটা যেন আপন মনেই বলল, আহা, একটু একটু মনে হয় ওকে, বেশ দেখতে ছিল। সে আজ 40 বছরের কথা। তারপর তোর বাবাও দেশ ছেড়ে মেদিনীপুরে চলে এলো, দেশের বাড়িতে যাওয়াই হয়নি। বিয়ের পর আমি একবার মোটে গিয়েছিলাম, সেও আজ 20 বছর আগের কথা। রাধামোহন অবাক হয়ে চেয়ে রইল অ্যালবামখানা হাতে করে। হঠাৎ মনে পড়াতে বলল, কি নাম ছিল ছোট পিসিমার? পিসিমা উত্তর দিলেন, লক্ষ্মী। তাহলে কেমন লাগলো তোমাদের গল্পটা? অবশ্যই জানিও গল্পটা শুনে। তাহলে দেখেছো তো, সবারই পৈতৃক ভিটে কোনো না কোনো গল্প লুকিয়ে থাকে। তোমরা কিন্তু অবশ্যই নিজেদের গল্পগুলো জানিও। আজ তবে আসি, পরের সপ্তাহে আবার দেখা হবে।